শেখ হাসিনার অফিসের একজন পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে। এইভাবে বাংলাদেশের সম্পদ কোটি কোটি ডলার পাচার করে বিদেশে তারা বেগমপাড়া তৈরি করেছে। একজন মন্ত্রীর 200টি 5তলা বিল্ডিং এর নিউজ পত্রিকায় এসেছে। কি পরিমাণ লুট তারা করেছে! কোন মানুষ কি এই রকম হতে পারে? বনের হিংস্র হয় না, জানোয়াররাও এইভাবে মানুষের অধিকার কেড়ে নেয় না। এই ধরনের একটি অবস্থা এই বাংলাদেশে তারা করেছে। আমরা এদেশের জনগণকে ধন্যবাদ জানাই, ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ এখান থেকে বিদায় নিয়েছে। এখন দেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। সংস্কার তো করার জন্য চেষ্টা হচ্ছে, একটা কিছু সংস্কার অবশ্যই হবে। এর আগে আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি, সেখানেও কিছু ভালো কাজ হয়েছে। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্র দিয়ে, দুনিয়ার কোনো রীতিনীতি দিয়ে মানুষের জীবনের কোনো পরিবর্তন আসবে না, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের জীবনে যদি সংস্কার নিশ্চিত করতে হয়, সংশোধন নিশ্চিত করতে হয়, সমাজ যদি পরিশুদ্ধতা আনতে হয়, তাহলে মানুষের ভাগ্য বিধাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আল কোরআনের আলোকে একদল যোগ্য দক্ষ লোক তৈরি হতে হবে এবং কোরআনের আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্রকে চালাতে হবে। তাহলেই এই দেশে প্রকৃত সংস্কার হবে, প্রকৃত উন্নয়ন হবে, প্রকৃত সমৃদ্ধি হবে এবং দেশ কার্যত একটি স্বাধীন সত্তা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। জামাত ইসলামী সেজন্য কোরআন ও সুন্নাহর ভিত্তিতে, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের ভিত্তিতে এই দেশে একটি পরিবর্তন আনতে চায়। এই পরিবর্তনে 5ই আগস্ট হচ্ছে আমাদের একটা ধাপ। আমরা যেই উদ্দেশ্যে কাজ করছি, সেই উদ্দেশ্য একটি কল্যাণধর্মী রাষ্ট্র কায়েমের জন্য আরো অনেক ধাপ আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা সকলে মিলে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এমন একটি গণজোয়ার আমরা তৈরি করতে চাই, যেই গণজোয়ার আগামী দিনে ইসলামী রাষ্ট্র কায়েমের একটা মহা গণ বিপ্লবে পরিণত হবে। সেই বিপ্লবের সৈনিক হিসাবে আপনাদেরকে গড়ে উঠতে হবে। আমাদের নেতৃবৃন্দ যেই পরামর্শ রেখেছেন, এগুলো মনে রাখতে হবে। নিজেদেরকে ভালো মুসলিম রূপে গড়ে তুলতে হবে, চরিত্রবান মুসলিম রূপে গড়ে তুলতে হবে, সৎ লোক রূপে গড়ে উঠতে হবে। অন্য দল যা করে আমরা এগুলো করব না। অন্য দল যা তাদের আচরণ চরিত্র, আমাদের চরিত্র হবে সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা নিজের স্বার্থ ত্যাগ করব, মানুষের স্বার্থকে আমরা অগ্রাধিকার দেব। আমরা নিজের আরাম ত্যাগ করব, মানুষের আরাম আয়েশের জন্য আমরা কাজ করব। এইভাবে যদি আমরা আজকে সম্মেলন থেকে এই শপথ নিয়ে যেতে পারি, আমি প্রত্যাশা করছি আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে এই মাঠে যে সম্মেলন হবে, সেই সম্মেলনে দ্বিগুণ তিনগুণ কর্মী বাহিনী নিয়ে আপনারা উপস্থিত হবেন। এই জন্য কি কাজ করতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমাদের তাহের ভাই সামগ্রিক কথা বলবেন, তার দিক নির্দেশনা নিয়ে আপনারা এখান থেকে যাবেন, সারা বছর কাজ করবেন, ঘরে ঘরে মানুষের কাছে কোরআনের মেসেজ পৌঁছে দেবেন, সাহাবায়ে কেরামের আদলে নিজেদেরকে তৈরি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শক্তি, সাহস এবং দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। এই কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। হাযা মা'ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের দলীয় সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছে কুমিল্লার ঐতিহ্যবাহী ময়নামতি সাংস্কৃতিক সংসদ।
কুমিল্লার ঐতিহ্যবাহী ময়নামতি সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দকে দলীয় সঙ্গীত পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একসাথে মজা করে আমাদের থিম সংটি গাইবো। হ্যাঁ, একসাথে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ নির্মাণ, কোরআনের আলোকে সমাজ নির্মাণ, হাজার জুলুম বাধা উঠে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। বাংলাদেশে জামাতে ইসলামী, 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 বাংলাদেশে জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমান, গর্বে গর্বে খেলাফতের আশরান, জনগণমণ্ডিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণমণ্ডিত আগামী, সবাই কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারা আসবে নামি, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত বাঁধবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত বাঁধবে না। জুলুম আর অবিচার যাবে থামি, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়।
অধিকার পারে ফিরে মুক্তিকারী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গর্বে গর্বে আল্লাহর হুকুমত গর্বে গর্বে খেলাফতের আশীর্বাদ জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী 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 বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব উঠবে তার দার নাই গো দেখেন এই বাসনটা দেখেন প্রিয় উপস্থিতি, আজকের এই মনোহরগঞ্জ উপজেলা কর্মী সম্মেলনের মধ্যে অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদ। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন লক্ষণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আব্দুল বাতেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিপিনসারি ইউনিয়নের সংগ্রামী আমির জননেতা মাওলানা জাকারিয়া ভুঁইয়া সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা সবাইকে বক্তব্য দিতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের 188তম শহীদ, যার রক্তে মনোহরগঞ্জের রাজপথ রঞ্জিত হয়েছে, সেই শহীদ আমার ভাইয়ের গর্বিত পিতা জনাব আবু তাহের সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ আনোয়ার হোসেনের পিতা। সন্ত্রাসীরা মনে করছে যে শহীদ আনোয়ার হোসেনের বিদায় করে দুনিয়া থেকে ইসলামকে বিদায় করে দিব। এক শহীদ আনোয়ার হোসেন চলে গেছে, লক্ষ কোটি শহীদ আনোয়ার হোসেন দিয়ে গেছে। আমরা এখানে আসছি একটা এই দলকে শক্ত করার জন্য। নেতৃবৃন্দ যাদেরকে দেবে তাদের একটা কেলা গাছ দিলে, একটা কলা গাছ দিল, যেন ওনার পিছিয়ে যেন আমরা যেন শ্রম দিতে পারি, যেন আমাদের কাজটা যেন সাকসেসফুল হয়। এই জন্য আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করি। সবার কাছে অনুরোধ করলাম এই দলকে আপনারা শক্ত করেন। অন্য অন্য দলের মতো কেউ ওই খসে গড়ি ছাইয়েন না, এই করবেন না, এই করবেন না। আল্লাহ দিকে রেনি প্রত্যেকে এই দলকে শক্ত করেন, দলকে আগাইয়ে নেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত পিতাকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের গর্ব, কুমিল্লা 11 সংসদীয় আসনের সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির শ্রদ্ধাভাজন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মাননীয় সভাপতি, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, এই অঞ্চলের গৌরব এবং কৃতি সন্তান, জাতীয় নেতা জনাব আবু তাহের মোহাম্মদ মাসুদ, এই অঞ্চলের এই কৃতি সন্তান, আরেকজন জাতীয় নেতা, বাংলাদেশের জামাত ইসলামীর সর্বোচ্চ যে ফোরাম, তার এই অন্যতম সদস্য জনাব আব্দুর রব, মাননীয় জেলা আমির, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম এবং আজকের উপস্থিত জাগ্রত বিবেক, বিজ্ঞ, সম্মানিত, শ্রদ্ধেয়, প্রিয় মনোহরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, সাথে ছিলেন একজন দেশি মানুষ, একজন শহীদ, একজন এক সময়ের ডাক সাইটে জাতীয় নেতা, বিশিষ্ট ইন্টেলেকচুয়াল শহীদ আব্দুল কাদের মোল্লা, যার শাহাদাতের পরে বাংলাদেশে নয় সারা দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই মনোহরগঞ্জ আপনাদের নাম শুনে বসে মনে হচ্ছিল আমরা যদি এরকম একটি মনোহর বাংলাদেশ পেতাম। দুর্ভাগ্য, এই দেশের মানুষের আমরা 200 বছর ব্রিটিশ বেরিয়ার বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম, যার নাম ছিল পাকিস্তান। এই দেশ টিকেনি। 13 বছরের ব্যবধানে এই স্বাধীন দেশ আবার 2 ভাগে বিভক্ত হলো। এই ভূখণ্ডে আরেকটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে নতুন পতাকা সৃষ্টি করেছিল, নতুন ভূখণ্ড তৈরি হয়েছিল, নতুন দেশ তৈরি হয়েছিল, স্বাধীন হয়েছিলাম। 1971-এর 16ই ডিসেম্বরে, কিন্তু আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি। আমরা আবার লড়াই, সংগ্রাম, আন্দোলন, রক্ত, জীবনে দিতে হয়ে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। আমাদের প্রতিবেশী একটি বড় রাষ্ট্র এদেশের মানুষের, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে চায় না। যারা এই দেশকে লুটপাট করেছে, কি দুর্ভাগ্য দেশ! এই কেমন দেশ, যে দেশের শাসন ক্ষমতায় যারা থাকে
তারা হাজার কোটি টাকা মানুষের লুণ্ঠন করে। এই কেমন দেশ, যে দেশে হেলিকপ্টার থেকে নিজ দেশের মানুষকে গুলি করে হত্যা করে? এই কেমন দেশ, যে দেশে নির্লজ্জভাবে ভোটার বিহীন দিন শেষে কাউকে নির্বাচিত না করে শাসন এবং শোষণ করে? এই কেমন দল, এই কেমন নেতৃত্ব, যেখানে কোনো কিছুই কেউ মানছে না? দুর্নীতি, আত্মসাৎ, গুম, খুন, নৈরাজ্য, এই হচ্ছে বিদেশে বাংলাদেশের পরিচয়। এর জন্য কি দায়ী বাংলাদেশের মানুষ, সাধারণ লোক, কৃষক, শ্রমিক? এর জন্য কারা দায়ী? বাংলাদেশের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে এক বড় ডেলিগেশন জামাত ইসলামীর অফিসে এসেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের একটি ছোট দেশ, ওয়ান স্টেট ওয়ান সিটি, তোমরা পৃথিবীর বুকে এত উন্নত হলে কি করে? তারা অত্যন্ত বলিষ্ঠভাবে জবাব দিয়েছিল যে আমাদের জাতি, দেশ সৌভাগ্যবান, আমরা এমন একটি নেতা পেয়েছিলাম যিনি ছিলেন সৎ এবং দেশপ্রেমী। তার নাম ছিল লি কুইন। আর আমাদের দুর্ভাগ্য, ৭২-এর স্বাধীনতার পরে যারা এই দেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন, তিনি নিজেই কয়েকদিনের মাথায় বক্তৃতা দিয়েছিলেন। আপনারা সকলে জানেন যে সারা দুনিয়া পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি, ঠিক কিনা? উনি বলেছিলেন, আমার ডানে চোর, আমার বাঁয়ে চোর, আমার পিছনে চোর, আমার সামনে চোর। এক বক্তা তখন বলেছিলেন যে আপনি যদি আয়নার সামনে দাঁড়ান তাহলে কি দেখেন? তাহলে যদি চতুর্দিকে চোর হয়, এবং সেটা তার নেতারাই তিনি নিজেই বলেছিলেন, তাই না? তৎকালীন জনসংখ্যা ছিল ৭.৫ কোটি। ৭ কোটি মানুষের জন্য ৭.৫ কোটি কম্বল এসেছিল, আমারটা কি? আরেকজন বক্তা জবাব দিয়েছিল, এই সকল কম্বল আপনার দলের লোকেরা খেয়ে ফেলেছে, তাদের পেট অপারেশন করা যদি হয় তাহলে এখনো পেটের ভিতরে কম্বল পাওয়া যাবে। আমরা সেই ৬ দফা, আমরা সেই সোনার বাংলা দেখেছিলাম, তার প্রতিক্রিয়ায় এই দেশে আবার এসেছিল সবুজ বাংলা, আবার এসেছিল ১৮ দফা। কিন্তু সেই ১৮ দফা আমাদের কি কোনো মুক্তি দিয়েছে? সেইটিও ব্যর্থতায় পর্যবেক্ষিত হয়েছে। ৫ টাকার চাল ১০ টাকা, বড় বড় লুটপাট। এর প্রতিক্রিয়ায় মানুষ আবার ক্ষমতার পরিবর্তন করেছিল এই দেশে। এরপরে আসলো নতুন বাংলার স্লোগান, আপনারা জানেন, ১৯ দফা। সেই ১৯ দফার নির্বাচন ছিল
10টি হুন্ডা 20টি গুন্ডা নির্বাচন ঠান্ডা, এগুলো শুনেছিলেন? সেই 19 দফা আমাদেরকে কোনো অধিকার ফেরত দিতে পারে। তাহলে 6 দফার বাংলাদেশ, 18 দফার বাংলাদেশ, 19 দফার বাংলাদেশ, সোনার বাংলার স্লোগান, সবুজ বাংলার স্লোগানে নতুন বাংলার স্লোগান, এই 54 বর্গ কিলোমিটার 18 কোটি মানুষের এই গর্বিত বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারেনি। আমি জানি আজকে জুমার দিন, আমি লম্বা করব না, ইচ্ছা হয় 2 ঘন্টা বক্তৃতা দেওয়ার জন্য। ইতিহাস এই দেশের মানুষকে জানতে হবে, ইতিহাসের পরিক্রমা আমাদের অবস্থান নির্ণীত হতে হবে। 5ই আগস্টের সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে ছাত্ররা, শিক্ষকরা, মহিলারা, পুরুষরা, শ্রমিকেরা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আলেম ওলামা, বুদ্ধিজীবী, শিক্ষক, শিশু, বৃদ্ধ মিলে আমরা 5ই আগস্টের নতুন স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলাম। তার লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ, তার লক্ষ্য ছিল জাতীয় ঐক্য, তার লক্ষ্য ছিল একটি সংস্কার, তার লক্ষ্য ছিল অতীতকে মুছে ফেলে একটি সমৃদ্ধশালী, বসবাসের যোগ্য, নৈতিকতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কিন্তু অল্প কিছুদিনের পরে আবার অশনি সংকেত, আবার ঈশান কোণে আকাশে মেঘের গড়গড়া, আবার কালো আঁধার রাতের হাতছানি, আবার ষড়যন্ত্র, আবার আধিপত্যবাদ বিস্তারের সেরকম একটি দুঃসংবাদ। আমি পরিষ্কার বলে দিতে চাই, আবার সেই স্বৈরাচারের কাছে সাথে সমঝোতা করে ভারতের দিকে আবার মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার জন্য যে কোনো প্রচেষ্টাকে বাংলাদেশের জনগণে রুখে দেবে। আমরা ভারতের বৈশ্যতা মানি না, আমরা আধিপত্যবাদ মানি না, আমরা ফ্যাসিবাদকে ফেরত আসতে দেব না। ইতিহাস বলে ফ্যাসিবাদ কখনো 2 বার আসতে পারে না। হিটলার, তারপরে হিটলার নেই, মুসলিনি, তারপরে মুসলিনি নেই। এই বাংলাদেশের ফ্যাসিবাদ আর কোনদিন ফেরত আসবে না। আমি কি কারোর নাম বলেছি? আপনারা বুঝতেছেন নাকি নাম বলবো? দরকার নাই। আমরা জামাত ইসলামী করি তো স্বাধীনতা রক্ষা করতে চাই। যদি বুঝে যান তাহলে আর বলা দরকার। আর যাদেরকে বলছি তারা বুঝতেছে কিনা তাহলে তো আর কোনো দরকারই নেই। যাদেরকে বুঝাচ্ছি আপনারা বুঝেন আর তারাও বুঝেন। বাংলাদেশের প্রথম যিনি স্বৈরাচার তিনি এখন কোথায়? যে ভারতে, 2 নম্বর ভারতে, 3 নম্বর ভারতে, আর ছোট ছোট শিখি আপনি কালকে বলেছিলাম সকলে ভারত। তাহলে যারা এই দেশ শাসন করেছিল 15 বছর তাদের আসল দেশ কোনটা? আমাদের লোকেরা বিদেশে যায়, চাকরি করে, যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কোথায় ফিরে আসে? নিজ দেশে, বাংলাদেশে। এখন যারা 15 বছর এখানে ছিল মনে হয় যেন বিদেশের মতো এসে এই দেশে কাজ করছে।
যখন সমস্যা হয়েছে তাহলে কোথায় চলে গেছে? কোথায়? নিজ দেশে। কোথায় গেছে? এটার নাম কি? ভারত। কে বলে ইন্ডিয়া। ঠিক আছে না? অনেক সময় বাংলাদেশের লোক ইংরেজি বুঝে, বাংলা কম বুঝে। আমরা যখন বলি যে বিশ্ববিদ্যালয়, ওইটা কোন জায়গা? যখন বলি ইউনিভার্সিটি, ওইটা চিনছি। কি চিনে? ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় চিনে না। তারা ভারত চিনে যারা, তাদের জন্য বলছে এটার নাম ইন্ডিয়া। ভারত ৭১ সাল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করছিল নিজ মতলবে, নিজের সুবিধার জন্য। সেটা আজ প্রমাণিত। আজ ১৫ বছর যেমনি দুঃশাসনকে তারা প্রশ্রয় দিয়েছিল, আজকাল সেই চোর, ডাকাত, স্বৈরাচার, লুটেরা, তাদের সকলকে আশ্রয় দিয়েছে ভারত। ভারতকে এর জন্য জবাবদিহি করতে হবে। আমরা বিচার চাই। কার বিচার? যারা গণহত্যা করেছে। ৩ বার গণহত্যা হয়েছে এই দেশে। এক হচ্ছে হাফিজি হুজুরদের ওলামাদের যে সম্মেলন, সেখানে শাপলা চত্বরে। দ্বিতীয় গণহত্যা হয়েছে বিডিআরের প্রোগ্রামে। ৩ নম্বর গণহত্যা হয়েছে ৫ই আগস্টে। গণহত্যার বিচার করতে হবে। এই বর্তমান সরকারকে বলতে চায়, টাল বাহানা নয়, দেরি করে নয়, সমক্ষেপণ নয়, অনতি বিলম্বে এই খুনিদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত ভাইরা, যেটা বলেছিলাম, আবার অনেকের আওয়াজ আসছে। আমি সকলকে অনুরোধ করব, সকল দলকে অনুরোধ করব, ছোট বড়, ইসলাম, নন ইসলাম, সেকুলার, সকল দলের প্রতি আহ্বান, 4-5টি পয়েন্টে ঐক্যবদ্ধ হই। ১, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। ঠিক আছে? ২, টেকসই গণতন্ত্র। ঠিক আছে? ৩, সুষ্ঠু, অবাধ, সকলের জন্য নিরপেক্ষ নির্বাচন। ৪, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। ৫, একটি সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে উন্নত, শিক্ষিত, মার্জিত, নৈতিকতাপূর্ণ আর একটি বাংলাদেশ। এই 5টি পয়েন্টের ব্যাপারে যিনি যে দলই করেন না কেন, কারো দ্বিমত থাকার সুযোগ আছে। সুতরাং আজ বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দল, সেকুলার, বাম, সকলের প্রতি আমার অনুরোধ, যারা রাজনৈতিক বুদ্ধিজীবী আছেন তাদের কাছে অনুরোধ, আসুন, আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য। এই সকল পয়েন্টে একটি জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব। বিভেদ নয়, এক অন্যের বিরুদ্ধে বক্তৃতা নয়, এক অন্যের সমালোচনা নয়। আজ প্রয়োজন জাতীয় ঐক্য। এই মৌলিক পয়েন্টে জাতীয় ঐক্যের আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। আমরা সেইভাবে কাজ করছি। গত 2-3 দিনে আমাদের ছাত্রদের সাথে এক ধরনের বাঘ বিতরণটা শুরু হচ্ছে, আপনারা দেখেছেন। এটা অশনি সংকেত। আমরা অনেক সময় বুঝি না, আমাদের উপর দূর থেকে ষড়যন্ত্রের চাকা ঘোরা। আমি সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি। কিন্তু তার আগে 18 সালের নির্বাচন হলে চলবে, 14 সালের নির্বাচন হলে চলবে, 24-এর নির্বাচন হলে চলবে। কিছু সংস্কার প্রয়োজন।
সংস্কারবিহীন নির্বাচন আবার আমাদেরকে সেই 24, 18, 14 অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। আমরা মনে করি জরুরি সংস্কার, এই সংস্কার শেষে যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। সংস্কারের নামে যদি আপনি সময় ক্ষেপণ করেন, এটি জনগণ মেনে নেবে না। আবার সংস্কার মোটেই না করে নির্বাচন, এটিও বাংলাদেশের জন্য কল্যাণ করবে না। আমরা স্পষ্ট জামাত ইসলামের পক্ষ থেকে কতিপয় জরুরি নির্বাচনের পরে as earliest as possible একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এটাই দেশের জন্য মঙ্গলজনক এবং সমস্যার সমাধান। সম্মানিত ভাইরা, আরো কিছু কথা বলার ছিল, যেহেতু জুমা, আমি কথা না বলে জামাত ইসলামী বাংলাদেশে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়। আপনারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান না? কে কে চান না? আপনারা মানুষকে বলবেন, দলগুলোকে বলবেন, সকল দলের কর্মীদের কাছে আমার অনুরোধ, আপনারা কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান না? বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় জামাত ইসলামী। সকলের অধিকার পাবে, নারী নারীর অধিকার পাবে, শিশুর অধিকার পাবে, সংখ্যালঘুরা তাদের অধিকার পাবে, সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার একটি বাংলাদেশ চায়। আপনারা একমত আছেন? সর্বশেষ কথা, একটি আদর্শ ব্যক্তি ছাড়া এই দেশের মানুষের কল্যাণ সাধন করতে পারবে না। আসুন আমরা সেই লক্ষ্যে, একটি পরিবর্তনের লক্ষ্যে আমরা ব্যাপকভাবে পরিশ্রম করব এবং মানুষকে অবগত করব। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র সফল হবে না। আমরা আবার দরকার লড়াই চালিয়ে যাব, আবার আরেকটি স্বাধীনতার যুদ্ধ হবে। কিন্তু খুনি সন্ত্রাসীদেরকে, দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় আমরা আসতে দেব না, দেব না, দেব না। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আমি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে এই বিশাল সমাবেশে আপনারা আসছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আয়োজক যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ayo সবাই মনে রাখবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ভাইকে মনোরমগঞ্জে এসে মনোরমবাসীকে ধন্য করার জন্য আজকের এই প্রোগ্রাম থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের প্রোগ্রামের সমাপনী বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মনোরমগঞ্জ উপজেলার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা নুরুন নবী ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।